বয়সন্ধিকাল। আজকের আমাদের এসএলএসটি এডুকেশন বিষয়ে আলোচনার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কৈশোর বা বয়সন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য। কৈশোরকাল বা বয়সন্ধিকাল কাকে বলে? জীবন বিকাশের তৃতীয় তথা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্টেজ বা স্তর হচ্ছে কৈশোর বা বয়সন্ধিকাল বা যৌবন আগমনকাল, প্রাক যৌবন আগমনকাল, বিভিন্ন নামে বলা হয়। সাধারণত 12 থেকে 13 বছর বয়স, 12-13 থেকে 18-19 বা 19-20 বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় কৈশোরকাল। এক কথায় টিন এজ। টিন মানে 13 to 19, প্রত্যেকের পেছনে একটা করে টিন আছে, আর কোনো সংখ্যার পেছনে নাই। 13, 14, 15, 16, 17, 18, 19, তাই তো? আগে পরে আর কোথাও টিন নাই, এই জন্য বলা হয় টিন এজ। আর এই এজটাকে যারা বিলং করে, টিন এজার্স, এই টিন এজার্সদেরই কৈশোরকাল, কৈশোর মানে এই সময়টাকে কৈশোর বলা হয়। আর এটাকে যারা বিলং করে তাদের বলা হচ্ছে কিশোর কিশোরী, ছেলেদের কিশোর, মেয়েদের কিশোরী। এবার নাও ডিটেলসে আমরা আসছি। কৈশোরকালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স কথাটি ইংরেজি এই যে অ্যাডোলেসেন্স মানে তোমার যে অ্যাডোলোসেয়ার থেকে এসেছে, সিই এই ADOLESCERE, এই অ্যাডোলোসেয়ার কথাটা থেকে এসেছে। অ্যাডোলোসেয়ার কথার মানে কি? অ্যাডোলোসেয়ার কথার মানে হচ্ছে গ্রো টু ম্যাচুরিটি। গ্রো টু ম্যাচুরিটি, আমরা ম্যাচুরেশন ম্যাচুরিটি জানো তোমরা, এরপরে আছে আমি ডিটেলসে পড়াবো। পরিণমন, পরিণমন মানে হচ্ছে পরিপক্কতা, দেহের পূর্ণতা প্রাপ্তির প্রক্রিয়াকে বলা হয় পরিণমন। ডিটেলসে যাচ্ছি না, সেই পূর্ণতা প্রাপ্তির দিকে যাওয়ার পথটাই হচ্ছে এই অ্যাডোলেসেন্স। অর্থাৎ পরিপূর্ণ হয়নি কিন্তু পরিপূর্ণের কাছাকাছি গেছে, এই সময়টাকে বোঝায় এই অ্যাডোলেসিয়ার কথাটা। অ্যাডোলেসেন্স কথাটি অ্যাডোলেসিয়ার কথা থেকে এসছে। এবারে কৈশোরকাল কি? কৈশোরকাল দেখো এমন একটি সময়, যে সময় কিশোর কিশোরীরা ছোটদের দলেও পড়ে না, বড়দের দলেও পড়ে না। ধরো একটা 15-16 বছরের ছেলে বা মেয়ে, সে যদি ছোটদের কাছে যায় যাদের 8-10-11 বছর বয়স, দাদা বা দিদি বলবে। আবার বড়দের মাঝখানে যে পাড়ার কোনো অনুষ্ঠানে বা বড়দের যে সেখানে বড় হয়ে গেছি, তাহলে ওদের দলে এই সেদিনের ছেলে নাক টিপলে দুধ গলে জ্যাঠামো করতে পারা, তাহলে বাবা আমি যাবো কোন দলে রে? ছোটরা বলছে তুমি বড়, বড়রা বলছে তুমি ছোট, না ঘরকা না ঘাটকা, এই হয় কৈশোরের অবস্থা। কোন দলে আমরা নিজেরাই বুঝতে পারি না, ফলে কিশোর কিশোরীদের মধ্যে হাজারো সমস্যা হয়। এই কৈশোরকালকে বোঝাতে যে একজন বিখ্যাত মনোবিদ, তোমার যে স্ট্যানলি হল, উনি একটা বিখ্যাত ওয়ার্ড বলেছেন। স্ট্যানলি হলের এই ওয়ার্ডটি খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট। কি বলেছেন তিনি? ফ্লেপার, FLEPPER, এই ফ্লেপার ওয়ার্ডটা ব্যবহার করেছেন। বলছে কৈশোরকাল মানে কিশোর কিশোরীদের তিনি বলেছেন ফ্লেপার বলে উল্লেখ করেছেন। ফ্লেপার মানে কি? ফ্লেপার মানে হচ্ছে পাখির ছানা, সেই ছানা যে ছানার ডানা বড় হয়েছে কিন্তু পুরোপুরি পূর্ণতা প্রাপ্তি হয়নি। ফলে সেই ধরনের পাখির ছানারা কি করে, অন্য পাখিকে যখন উঠতে দেখে ভাবলে আমারও ডানা আছে, আমিও উঠতে পারবো, কিন্তু তার ডানার পূর্ণতা প্রাপ্ত হয়নি। সেই পাখি যদি উঠতে যায়, অনেক ক্ষেত্রে কি হয়, সে পড়ে যে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে পারে, ডানা এমন ক্ষতিগ্রস্ত হতে পারে সারা জীবনেও সে উঠতে আর না পারে। ঠিক কিশোর কিশোরীদের সাথে ফ্লেভার কেন? এই কিশোর কিশোরীরাও নিজেদের ভাবে আমি বড় হয়ে গেছে, আমি উঠবো, বলি না, উড়ার বয়স হয়েছে, আমরা এই কথাটা বলি, কিন্তু খুব উঠছে এই মেয়েটি, এই ছেলেটি, এই জন্যই বলা হয়। আমরা ফ্লেভার ট্লেভার তো জানি না, না জেনেই কিন্তু মানুষ বলে খুব উঠছে, বেশি উড়িস না। সেই ফ্লেভার হচ্ছে যদি তারা ব্যর্থ চেষ্টা করে, অনেক সময় পারে না, ডানা নিয়ে বাসার মধ্যেই ঝাপটি খেয়ে পড়ে থাকে, পরে ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় কি হয়, এই ওড়ার শখ তাদের জীবনের মতন ওড়াটাকে বন্ধ করে দিতে পারে। ঠিক কৈশোরকালে তাই ছেলে মেয়েরা, কিশোর কিশোরীরা নিজেরা কিভাবে নিজেকে অনেক বড় ভাবে, দেখবে এদের অনেকের আবার খুব ভাব বেড়ে যায়, পরে আসবো বৈশিষ্ট্য বলতে, যে তারা ভাবে আমি কিসের ছোট, আমি অনেক কিছু পারি। এই করতে যে তারা নিজেকে দেখাতে যে অনেক রিস্ক নিয়ে নেয়, অনেক বড় বড় কাজ করে ফেলতে চায়, করে ফেলতে যেই তারা লেজে গোবরে করে ফেলে, যা তাদের যত ভুল ভ্রান্তি যা হয় এই কৈশোরেই বেশি, যাকে আমরা বয়সোদ্দোষ বলে চালিয়ে দিই। এর জন্য এইবার এই সময় আরেকটা যেটা সবচেয়ে কি হয়, কৈশোরকালে সবচেয়ে দৈহিক একটা পরিবর্তন আসে ছেলে এবং মেয়ে উভয়েরই। একটা মেয়ের মধ্যে এই মোটামুটি 13, 14, 15, 16 এই সময়ের মধ্যেই একটা নারীর যা যা গুণ থাকা উচিত দৈহিক ক্ষেত্রে, তার সমস্ত গুণ বৈশিষ্ট্যগুলো অর্জন করে। একটা ছেলেও তাই, একটা পুরুষের যা যা গুণ বা বৈশিষ্ট্য দৈহিক ক্ষেত্রে পাওয়া উচিত, দৈহিক গঠনগত দিক থেকে, হরমোনাল দিক থেকে,
সবটা অ্যাচিভ করে। তোমরা বুঝতে পারছো একটা ক্লাসরুমের চেয়ে বেশি বলা যায় না। ফলে তারা সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার ফলে এরা কিন্তু অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। এই যে দৈহিক পরিবর্তন হয় মেয়েদের বা ছেলেদের, তাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়, এইটা কেন হচ্ছে? যৌন জগৎ সম্পর্কে তাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়। কিন্তু আমাদের সমাজে তো ট্যাবও আছে, সব বিষয় নিয়ে বলা যাবে, কিন্তু এই বিষয় নিয়ে না পরিবারে আলোচনা করা যাবে, না স্কুলে, না কোথাও, না সমাজে আলোচনা করা যাবে। ফলে তাদের মধ্যে কি হয়, অনেক প্রশ্ন আসছে, আসাটাই স্বাভাবিক। আমার কৈশোর বয়সে আমার মধ্যে এসে, তোমার কৈশোর বয়সে তোমার মধ্যে এসে, সে তুমি ছেলে হও তুমি মেয়ে হও, আসাটাই স্বাভাবিক। কারণ দৈহিক ক্ষেত্রে আমার পরিবর্তন হচ্ছে, উত্তর আমি জানি না, আমার শিক্ষা ব্যবস্থায় কোথাও এটা নিয়ে আলোচনা করা হয়নি। ফলে তারা সেই উত্তরটা পাচ্ছে না। উত্তর না পাওয়ার ফলে কি হচ্ছে, তারা অনেক ভুলভাল আচরণ করে ফেলছে। এবার সবচেয়ে বেশি কি হয়, একমাত্র তাহলে এই নিয়ে আলোচনা করার কি আছে, আমার বন্ধু। আমি যেমন অজ্ঞ, আমার বন্ধুও তো অজ্ঞ, সেও জানে না, আমিও মাইনাস ভুল জানি, আমার বন্ধুও মাইনাস ভুল জানে। বীজগণিতের একটা নিয়ম আছে না, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। আমার বন্ধু ভুল, আমি ভুল, দুজন মিলে ভাবলাম তার মানে এটাই ঠিক। কারণ আমার বন্ধুও যা জানে আমিও তা জানি, দুজনে জানে, পৃথিবীর আর তো কারোর সাথে আলোচনা করি নাই। অর্থাৎ এইটা ঠিক, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুটো ভুল মিলে আমরা ঠিক করে নিলাম এটাই ঠিক। ফলে তারা ভুল আচরণটাকেই করে দিচ্ছে। ভবিষ্যতে তারা কি করছে, সে ফ্লেভারের মতন হচ্ছে, অনেক ঝড় ঝঞ্ঝায় পড়ে যাচ্ছে। এমন প্রশ্ন তাদেরকে বিদ্ধ হতে হয়, সমাজে অনেক এমন কাজ আচরণ করে ফেলে যা তাদের সারা জীবন কলঙ্ক হয়ে থাকে, সারা জীবনের একটা সমস্যা হয়ে থাকে। দেখবে যত অন্যায়, আমি মেয়েদেরকে ক্লাসে কোয়েড স্কুলে পড়িয়েছি আগে, একটা কথাই বললাম, তোরা যদি মোটামুটি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অব্দি নিজেকে সামনে লাগিস আর পালিয়ে বিয়ে করবি না, কারণ এই কৈশোরকালটাই এটা হয়, তারপরে সারা জীবন ভুগতে হয়। এই জন্যই বলা হয় যে এই যে তাদের মধ্যে একটা ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়, এই জন্যই কৈশোরকালকে বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল। আবার তাদের এই আচরণের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, যন্ত্রণাটা, মনে যন্ত্রণা, অনেক প্রশ্ন, কোনো উত্তর পাচ্ছি না, ভয় পাচ্ছি, লজ্জাবোধ কাজ করছে, আমরা ভাবছি না আমার মধ্যে এই পরিবর্তনটা হচ্ছে, এটা সমাজ কিভাবে নিচ্ছে, আমার পাড়ার লোক আমাকে কি ভাবছে, এই ধরনের একটা অপরাধবোধ কাজ করে। কোনো অপরাধ না করি, আমি কোনো অপরাধ করি নাই, আমার দৈহিক পরিবর্তন এই বয়সে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। ফলে এই সময়টাকে একটা কষ্ট যন্ত্রণায় থাকতে হয়। এই জন্যই কৈশোরকালকে বলা হয় পীড়ন ও কষ্টের কাল। পীড়ন ও কষ্টের কাল বা ঝড় ঝঞ্ঝার কাল। ক্লিয়ার? তাই স্ট্যানলি হল কার সাথে তুলনা করেছেন, ফ্লেপারের সাথে তুলনা করেছেন। ফ্লেপার মানে যে পাখির ডানার পূর্ণতা পায়নি কিন্তু ওরা ব্যর্থ চেষ্টা করছে, কৈশোরকালকে ফ্লেপারের সাথে তুলনা করেছে। এ হলো কৈশোরের একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড। এবার কৈশোরকালে আমরা বিকাশগত বৈশিষ্ট্যের দিকে আসবো। বিকাশগত বৈশিষ্ট্যকে শৈশব বালের মধ্যে 3 ভাগে ভাগ করে আলোচনা করব অ্যাকর্ডিং টু সিলেবাস। দৈহিক বিকাশ, মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ। দৈহিক, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বায়োলজিক্যাল, দেহ থেকে দৈহিক কথাটা এসে হাজারবার বলছি। দৈহিক ক্ষেত্রে কি কি হয়, উচ্চতার বিকাশ। কৈশোরকালে কিন্তু হাইট, কৈশোরের প্রথম দিকে কিশোরীদের মানে মেয়েদের দৈহিক উচ্চতা আকৃতি বেশি হয়, কারণ মেয়েদের দৈহিক গঠনটা আগে ঘটে। একটা কিশোরের চেয়ে আগে কিন্তু নারীত্ব প্রাপ্তি ঘটে, তার নারীর যা যা গুণ সমস্ত কিছু এই সময় একটি কিশোরী অর্জন করে। তার দৈহিক কাঠামো, গঠন বা অন্যান্য মাতৃত্বকালীন যে সমস্ত সিমটম গুলো এই কৈশোরকালেই কিন্তু সে সমস্ত অর্জন করে। দৈহিক কৈশোরকাল শেষ হতে হতে তার দৈহিক কাঠামোর গঠন প্রায় সমাপ্ত হয়ে যায়। কিন্তু কৈশোরের প্রথম দিকে ছেলেটা দৈহিক উচ্চতার দিক থেকে একটু পিছিয়ে থাকে, কিন্তু শেষে যেটা মোটামুটি 17, 18, 19 বছর বয়সে যে দেখবে কিশোরীদের একই সমবয়সী কিশোরীকে পিছনে ফেলে একটি কিশোর অর্থাৎ ছেলে কিন্তু তার দৈহিক ডেভেলপমেন্টটা হঠাৎ করে বাড়িয়ে দেবে। এই সময় গলার কণ্ঠের ভয়েস চেঞ্জ হয়, ইংলিশের ভয়েস চেঞ্জ হয়, সাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখবে একটা বেশ বেটা ছেলে ভাব যাকে বলে না গ্রামে, সে বেটা ছেলে ভাব ছেলেদের মধ্যে, এবং মেয়েদেরও সেই একেবারে সরু কণ্ঠস্বরটা একটু জানি চেঞ্জ হয়ে, এটা নারীত্ব মেয়েলি ব্যাপার যেটা, সেইটা তার কণ্ঠের মধ্যে কিন্তু চলে আসে। তাছাড়া দেহের যে তোমার যে গঠনের প্রায় 90% অ্যাবভ এই বয়সে কিন্তু কমপ্লিট হয়ে যায়। কার হাইট কতটা হবে, কেমন হবে, মুখের মুখ আকৃতি কেমন হবে, সমস্ত কিছুই কৈশোরেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই সময় যে স্ট্রাকচারটা সে পায় সেটাই পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে গেছে। এবার হচ্ছে ওজন বৃদ্ধি। এই তো কমন ব্যাপার, একই কথা বারবার বলছি সব ক্লাসেই। দেহের গঠন, আয়তন যদি বাড়ে ওজন তো বাড়বেই,
বস্তা বড় হয়েছে, মাল ম্যাটেরিয়াল বেশি হয়েছে, ওজন করলে একটু তো বাড়বেই। আমার দৈহিক কাঠামো বড় হয়েছে, যে ছেলেটি বা মেয়েটি 8-10 বছরের দৈহিক গঠনের ছোটখাটো ছিল সে 16 বছরে এসে অনেক বড় হয়েছে, ফলে তার ওজন বৃদ্ধি পাবে, দৈহিক ওজন তার বৃদ্ধি পায়। মানে উচ্চতার বিকাশ হলো, ওজনের বিকাশ হলো, কাঠামো তার স্ট্রাকচারটা অনেকটা আগেরটার মতো চেঞ্জ হয়ে যাবে। ইন্টারনাল তার যে বোন গুলো আছে, হাড়, অস্থি, মজ্জা, তোমার যে মস্তিষ্কের গঠন, এই সমস্ত কিছু কিন্তু এই সময় প্রায় কমপ্লিট হয়ে যায়। স্নায়ুতন্ত্রের বিকাশ, আমাদের টোটাল হিউম্যান বডিটাকে চালায় কে? তোমার নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। তার হেড অফিস কোথায়? এইখানে হচ্ছে হেড অফিস, তাই তো? সমস্ত জায়গায় তোমরা সংবেদন পড়েছো, আমি আবার পড়াবো, সেখানে ডিটেলস বলবো বিষয়গুলো। সমস্ত জায়গার সেন্স গুলো কোথায় যায়? হেড অফিসে চলে যায়। হেড অফিস যা নির্দেশ পাঠায়, আমার বডির পার্টস গুলো তাই আচরণ করে। হেড অফিস যদি বলে হাতকে মশাটা মারো, হাত মারবে। হাত একা কাজ করার কোনো ক্ষমতা নাই। স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্র যদি সঠিক হয়, একটা মানুষ পারফেক্ট আচরণ করতে পারবে। এই স্নায়ুতন্ত্রের 100% পূর্ণতা প্রাপ্তি প্রায় হয়ে যায়, কিন্তু 90-95% স্নায়ুতন্ত্রের গঠন হয়ে যায় এই কৈশোরকালে। স্নায়ুতন্ত্র, সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্কের ইন্টারনাল যা কিছু স্ট্রাকচার আছে এই সময় ফুলফিল হয়ে যায়। তারপর হচ্ছে যান্ত্রিক বিকাশ। যান্ত্রিক মানে হচ্ছে দেহের অভ্যন্তরীণ যে যন্ত্রগুলো আছে সব পূর্ণতা প্রাপ্তি হয়ে যায়। হার্ট, কিডনি, ফুসফুস থেকে শুরু করে লিভার, যা কিছু আছে ভেতরে সব, শিরাপেশি, ধমনী, ঐচ্ছিক অনৈচ্ছিক সরেক অরেক যা আছে সব এই সময় কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়। অর্থাৎ কমপ্লিটলি যদি আমরা বলি, একটা মানুষের, পুরুষের যা যা দৈহিক গুণ থাকা উচিত কৈশোরে কমপ্লিট হয়ে যায়। একটা মহিলার যা যা গুণ থাকা উচিত এই কিশোরীদের মধ্যে সেই গুণগুলো চলে আসে। এই হলো কৈশোরকালের দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। এবার আসবো মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। মানসিক বিকাশ, মন থেকে মানসিক কথাটা এসছে, অনেকবার বলেছি। মানসিক ক্ষেত্রে কিশোর কিশোরীদের কি হয়? প্রথম যেটা বৈশিষ্ট্য, দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশ কিন্তু কম হয়। অর্থাৎ এই বয়সে যে অভিযোগটা ওদের বিরুদ্ধে আছে এটা কিন্তু সত্যি। তুই শুধু হাতে পায়ে বেড়েছিস, বুদ্ধি শুদ্ধি হয় নাই। আসলেই তাই। কিশোর কিশোরীদের দৈহিক ডেভেলপমেন্ট যতটা হয়, আমি আগের দিন ক্লাসে বারবার বলেছিলাম, বিকাশের তারতম্য ঘটে। কোন স্তরে দৈহিক বেশি হয়, কোন স্তরে মানসিক বেশি হয়। এই কৈশোরকাল হচ্ছে তার সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ। কৈশোরে যতটা দৈহিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, ততটা কিন্তু মেন্টাল বা মানসিক ডেভেলপমেন্ট বা বিকাশটা কিন্তু হয় না। হাতে পায়ে এরা যতটা বাড়ে, এদের বোধ বুদ্ধি হয় না, মাথা মোটা প্রকৃতিরই বেশি হয়। হুটহাট ডিসিশন নিয়ে বলবে, চল কি তো বন্ধুকে মেরেছে, চল তো, ভেঙে চুরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে, পরে দেখলো সে বন্ধুরই দোষ ছিল। হামেশাই ঘটে এরকম, কৈশোর কালেই এটা ঘটবে। তুমি কিন্তু এই বয়সে আর তুমি যাবা না, একজন এসে বন্ধু বলে আমাকে মেরেছে, বন্ধু চল তো, তুমি আগে কিন্তু খোঁজ খবর নেবে, তারপরেই যাবে। কিন্তু এরা 14-15-16 বছরের ছেলেরা, গ্যাং, এরা তাও হবে না, তোকে মেরেছে চল আগে মেরে নি। এই যে এই বয়সে, কারণ এদের সেই মানসিক মানে ম্যাচুরেশনের জায়গাটা অনেক কম চলে। দ্বিতীয় হচ্ছে বিমূর্ত চিন্তনের বিকাশ। বিমূর্তন অনেকভাবে বলা যায়, সহজভাবে একটাই কথা বলবো, যার মূর্তি নাই তাই বিমূর্ত। এইটা মাথায় ঢুকিয়ে রাখো। যার মূর্তি নাই, সততা, ন্যায়, নীতি, এগুলোর কোনো মূর্তি হয় না, তাই তো? পাহাড় মূর্তি হয়, জল একটা মূর্তি দেখাতে পারবা, এই যে জল, কিন্তু সততার কোনো মূর্তি দেখাতে পারবা? আইরনিক্যাল যে বিষয়গুলো, তাই হচ্ছে বিমূর্ত। এই কৈশোরকালে কিন্তু আইরনিক্যাল বিষয়গুলো ছেলেমেয়েদের মধ্যে জাগ্রত হয়। সততার প্রতি একটা আলাদা রেসপেক্ট থাকে কিশোর কিশোরীদের। সে নিজে অসৎ, একটি ছেলে বা মেয়ে নিজে অসৎ হওয়ার পরেও একটা সৎ লোকের প্রতি তার একটা আলাদা রেসপেক্ট থাকবে। এটাই এই বয়সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ বিভিন্ন যে আইরনিক্যাল বা মতবাদগুলো রয়েছে, বিমূর্ত বিষয় রয়েছে, তার প্রতি এদের একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। নেক্সট হচ্ছে আগ্রহ। বিভিন্ন বিষয়ে এই বয়সে কিন্তু স্থায়ী আগ্রহ তৈরি হয়। কারোর পলিটিক্সের প্রতি আগ্রহ, স্টুডেন্ট পলিটিক্সে চলে যাচ্ছে। কারোর সিনেমার প্রতি আগ্রহ, কারোর খেলাধুলার প্রতি আগ্রহ, কারোর ল্যাদ খেয়ে পড়ে থাকারই আগ্রহ। অর্থাৎ একটা পার্মানেন্ট ইন্টারেস্ট তৈরি হয় কৈশোরকালে এসে। বিভিন্ন বিষয়ে, শৈশব বা বাল্যকালে যেটা, সব বিষয়ে আগ্রহ। কিন্তু না, কেউ দেখবে খেলা দেখতে খুব ইন্টারেস্ট, কারো খেলার প্রতি খুব ইন্টারেস্ট, কারো পলিটিক্সের প্রতি ইন্টারেস্ট আছে, কারোর ওই সিনেমার প্রতি ইন্টারেস্ট আছে, কারো সিরিয়াল দেখার প্রতি ইন্টারেস্ট, কারো ভিডিও গেম খেলার প্রতি ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টটা তফাৎ হয়ে যায় এবং যে ইন্টারেস্টটা এই সময় তৈরি হয় না, সেটাই তার স্থায়ী হয়। এই বছর থেকে দেখবে নেতা হওয়ার প্রবণতা তৈরি হয়েছে অনেকের, ছাত্র রাজনীতি করে। যাই হোক, এই আগ্রহটা স্থায়ী হয়। চিন্তার সমন্বয়, এতদিন চিন্তাধারা একরকম ছিল, কৈশোরের চিন্তাধারা কিন্তু আলাদা। একটা ইন্টিগ্রেটেড থিঙ্কিং যেটাকে বলে, সমন্বয়িত চিন্তা। সমন্বয়িত চিন্তা কি? অনেকগুলো বিচ্ছিন্ন চিন্তনকে একসাথে করে আনা। রাজনীতি, ধর্ম, ভাবাবেগ, সামাজিকতা, সবকিছু চিন্তনকে নিয়ে একটা বিষয়ে ডিসিশনে আসার প্রবণতা কিশোর কিশোরদের মধ্যে তৈরি
হয়, যেটা শৈশব বা বাল্যকালে হয় না, সম্ভব নয়, এটা কিন্তু এই বয়সে হয়। তারপরে হচ্ছে আবেগ প্রবণতা। কিশোর কিশোরীদের মধ্যে চরম আবেগ প্রবণ হয়। আবেগ প্রবণ এই বয়সের ছেলেরাই তো হাত কাটবে, প্রেমিকার নাম লিখবে, প্রেমিকের নাম লিখবে, তাই নয়? তুমি তোমার বয়সী ছেলে মেয়ে আর লিখবে না। ঠিক বললাম তো? কারণ এরা হয় কি, প্রচন্ড ইমোশনাল, আবেগ প্রবণ খুব হয়। এরা যে কোনো বিষয়ের প্রতি খুব বেশি আবেগী হয়ে যায়। এদের সে রোধ করা যায়। রাগ হলে চরম রাগ, ভালোবাসলে চরম ভালোবাসা, হাসি তো খুশি খুশি। এই যে যার প্রতি যে আবেগটা তৈরি হবে না, সেটা খুব স্ট্রং হবে। এইটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। লাস্ট, বীর পূজার প্রবণতা। বীর পূজার প্রবণতা মানে কিশোর কিশোরীদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে এইটা, এদের মধ্যে ভালো মানুষকে পুজো করা, শ্রদ্ধা করার টেন্ডেন্সি। দেখবে এই বয়সী ছেলে, প্রচুর ছেলে বিবেকানন্দের খুব রেসপেক্ট করবে, ভগৎ সিংকে রেসপেক্ট করবে, আমাদের সুভাষ বসুকে রেসপেক্ট করবে। আর খারাপ যদি হয় কোনো নেতা, যে দলেরই হোক, দেবে কাঁচা খিস্তি দিয়ে গাল দিয়ে দেবে। এই বয়সের ছেলে মেয়েদের এটা, অর্থাৎ বীর পূজা। যে ভালো, এই বয়সে একটা বয়স যেখানে তুমি একজন টিচার হিসেবে সফল হওয়ার সবচেয়ে জায়গা হচ্ছে এই সময়টা। তুমি যদি এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে ক্লাসে যে দাগ কাটতে পারো না, সেই ছেলেটি মেয়েটি যতদিন বাঁচবে একজন শিক্ষক হিসেবে তোমাকে পুজো করবে, কারণ এরা ভালোকে রেসপেক্ট করে। বীর পূজার প্রবণতাটাই কৈশোরকালে দেখা যায়। এই গেল মানসিক বিকাশ। এইবার কৈশোরকালের সামাজিক বিকাশগুলো আমরা আলোচনা করব। সমাজ থেকে সামাজিক কথাটা এসছে। কৈশোরের সামাজিক বিকাশ, কৈশোরের সমাজটা কিন্তু অন্যরকম হয়। পরিবার, প্রতিবেশী, বিদ্যালয়, বন্ধু, তার বাইরেও একটা সার্কেল, ছেলেমেয়েরা ঘুরতে বেরোতে, পাড়া, এই বাজার ঘাটে পরিচিতি, একটা কিন্তু আলাদা পরিচিতি হয়। এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তার সমাজটা আরো ব্যাপ্তি হয়েছে। সোশ্যাল মিডিয়াকেও এখন আমি সমাজের বাইরে রাখতে পারছি না কিন্তু। ফলে এই সামাজিক ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? প্রথম হচ্ছে কল্যাণমূলক কাজের প্রবণতা। এটা খুব বেশিরভাগ কিশোর কিশোরীদের মধ্যে সমাজের জন্য অন্যের উপকার করার একটা চাহিদা তৈরি হয়, কিন্তু তারা সুযোগ পায় না। কোনো সুযোগে পাড়ার ক্লাবে রক্তদান হবে, দেখবে এই বয়সী ছেলে মেয়েদের ডাকবে, তারা সব করে দেবে। কাজের দায়িত্ব কোনো অনুষ্ঠানে, পাড়ায় যে কোনো কিছুতে দেবে, এরা একদম জান লাগিয়ে দেবে। কারণ নিজেকে না একটা চাহিদা তো আমাদের, এদের মধ্যে একটা আত্মপ্রকাশের চাহিদা তৈরি হয়, জানো তো, নিজেকে প্রকাশ করার। সেইটার কারণে এদের মধ্যে কল্যাণমূলক কাজের প্রবণতা তৈরি হয়, যে ভালো কিছু করলে আমাকে মানে লোকে ভালো বলবে। এরা সব সময় ভালো কাজে অংশগ্রহণ করতে চায়, কিন্তু প্ল্যাটফর্ম পায় না। ওই যে বললাম, এই সেদিনের ছেলে নাক টিপলে দুধ গলায়, তুই যাও এইটা কর, এই জায়গায় ঝাড় দে, ওকে বড় কাজের দায়িত্ব কেউ দেয় না। কিন্তু এরা চায়, এই জন্য দেখবি স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে এরা দেখবে কিছু ছেলে খুব অ্যাক্টিভ হয়ে যায়, কারণ এদের ভালো কাজের প্রতি একটা আলাদা তাগিদ থাকে। রক্তদান শিবির হবে, দেখা গেল নিজে রক্ত দিয়ে ওকেই 4 বোতল আবার পরে স্যালাইন দিতে হচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, তবু সে রক্ত দেবে। এই যে এই টেন্ডেন্সিটা এই বয়সেই তৈরি হয়। নেক্সট হচ্ছে নিয়ম ভাঙার প্রবণতা। কি এটা হয়তো কিশোর কিশোরীদের মধ্যে নিয়ম ভাঙাটাই তো এদের নিয়ম। এরা ডান দিকে যেতে বলে বাঁ দিকে যাবে, ওইটাই নিজেকে স্টাইল হিসেবে দেখবে। যদি বলে এইভাবে করলে চলবে না, ও মানে এদের যদি বলে সোজা হয়ে হাঁটে, এরা পারলে উল্টো দিকে হয়ে হাঁটে। এইরকম হচ্ছে ব্যাপার। এরা নিয়ম ভাঙবে এই বয়সে, যে কোনো জায়গায় দেখবে বকুনি খাবে, মার খাবে, ক্লাস হোক, বাড়ি হোক, যেখানে হোক, ও ইচ্ছে করে নিয়মের বাইরে যাবে। এটা ওদের দোষ নেই, এটা এই বয়সের একটা সামাজিক অভিযোজন। নিয়ম ভঙ্গ করাটাই এদের কাছে নিয়ম। নেক্সট হচ্ছে দলবদ্ধতার চাহিদা। এদের মধ্যে গ্যাংয়ে আমি এটাকে বলবো না, কিন্তু কিশোর কিশোরীদের মধ্যে দলবদ্ধতার প্রবণতা। এদের বন্ধুত্বের গ্রুপটা কিন্তু ছোট হয়ে আসে। বাল্যকালে 20টা 10টা ছেলে একটা টিম ছিল, এখানে এসে 3টে 4টে ছেলে মেয়ের একটা টিম হয়েছে, মেয়েদেরও ছেলেদেরও। বিশ্বস্ত বন্ধু খোঁজে এরা, যে যার সাথে সম্পূর্ণটা শেয়ার করা যায়। আবার অনেক ক্ষেত্রে বন্ধুত্বের ভঙ্গ কারণে কিন্তু চরম পরিণতি হয়ে যায়। এর আগে তোমরা কৃষ্ণনগরে শুনেছ, একটি ছেলেকে তার সহপাঠীরা খুন করে দিল। অর্থাৎ এই বন্ধুত্বটা কিন্তু মারাত্মক, খুব ভালো আবার খুব খারাপ। আর লাস্ট যেটা হচ্ছে ব্যক্তি পূজা, অনেকটা সে বীর পূজার মতন। এরা ইন্ডিভিজুয়ালি কোনো মানুষকে খুব শ্রদ্ধা করে। সে পাড়ার যে মানুষটা ওকে খুব বকে, তারপরে দেখা গেলো ওই লোকটাকে শ্রদ্ধা করে, কারণ ও দেখে এই লোকটা সৎ। এ পাড়ার মিটিং এ, দুর্গাপূজার মিটিং এ গতবার কে টাকা চুরি করেছে সবার সামনে বলেছে এই লোকটা ভালো। এ আমার রাজনৈতিক দল করে না, তবু এই লোকটা ভালো। এই যে ব্যক্তি পূজা, মতবাদ বুঝি না। স্কুলের সমস্ত টিচারের এই স্যারটা একমত সরস্বতী পুজোর খাওয়ার ব্যাপারে স্পষ্ট মিটিং এক কথা বলেছে, ছাত্রদের পয়সা ছাত্রদের খাওয়াতে হবে, এই স্যারটাই ভালো। মানে ইন্ডিভিজুয়ালি এরা কোনো ইজম বা মতদর্শকে গ্রহণ করছে না, কিন্তু এরা ব্যক্তি পূজা, অর্থাৎ একজন ব্যক্তির তার কিছু যদি সে যদি সৎ হয়, অবশ্যই অসৎ লোককে নয়, সৎ। দেখবে কেউ কোনো ভিলেনেরই এরা ইয়ে হয়ে যায়, কারণ এ মেরে দিয়েছে অনেকগুলোকে, ঠিক করেছে। এই যে এই টেন্ডেন্সিটা হচ্ছে তোমার
কৈশোরকালে খুব দেখা যায়। ইন্ডিভিজুয়াল পার্সনের তার ক্যারেক্টার দেখে তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা তৈরি হয়, সেটাকেই বলছে ব্যক্তি পূজা। এই হলো কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য। এর পরের ক্লাসে আমরা সাইকোলজির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।